স্পিকার দাও না। তাহলে ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ডগুলো যুক্ত থাকে। এখানে একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে। এই হাইপোথ্যালামাস কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে যে তুই কি হরমোন রিলিজ করবি নাকি করবি না, এটা বলে। তখন পিটুইটারি গ্রন্থিকে বলতেছে ঠিক আছে তুমি গ্রোথ হরমোন রিলিজ করো, তার এটার জন্য শারীরিক বৃদ্ধি হচ্ছে। আরেকটা হরমোন রিলিজ করছে যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা সরাসরি কিডনির উপর কাজ করে। কিডনির উপরে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা লাগানো থাকে এটার উপর কাজ করে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে দুই ধরনের হরমোন রিলিজ, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডটা হচ্ছে কর্টিসল, যেটা গ্লুকোজ মেটাবলিজমে সহায়তা করে, গ্লুকোজের মেটাবলিজমে সহায়তা করে। আর অ্যালডোস্টেরন একটা হরমোন রিলিজ করে, এটা হচ্ছে কি করে, ইলেকট্রোলাইট ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ইলেকট্রোলাইট বলতে এই অ্যালডোস্টেরন হরমোনটা আমি গতকালকে পড়াইছি যে কিডনি নেফ্রনের মধ্যে কি করে, নেফ্রন যে আছে, নেফ্রন কি করে, নেফ্রনের একটা কালেক্টিং ডাক দেখাইছি না, এরকম নেফ্রন যে এরকম একটা আমি বলছি যে শরীর থেকে রক্ত আসে, রক্তটা নেফ্রনের মধ্যে দিয়ে ছাকনি হয়ে ওইখান থেকে 99% বডিতে ব্যাক যায়, 1% শরীর দিয়ে বের হয়ে যায়। ওই বের হওয়ার সময় কি হয়, সে ওখান থেকে কি করে কিছু ইলেকট্রোলাইট এবং পানি শোষণ করে, লবণ এবং পানি শোষণ করে কালেক্টিং ডাক্টের মাধ্যমে। এই অ্যালডোস্টেরনটা হচ্ছে যে নেফ্রনের কালেক্টিং ডাক্টের উপর কাজ করে, যেখানে লবণ এবং পানি শোষণে তারা সহায়তা করে অ্যালডোস্টেরনটা। এবং আবার এটা কিন্তু দেখেন হাইপোথ্যালামাস পিটুইটারিকে উত্তেজিত করছে, পিটুইটারি অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজ হরমোন রিলিজ করছে, সে কাজ করছে কিডনির অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোজ কর্টিসল রিলিজ হচ্ছে, যেটা হচ্ছে বডিতে ব্লাডে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতেছে। আর মিনারেল অ্যালডোস্টেরন রিলিজ করছে, যেটা হচ্ছে যে প্রস্রাব থেকে কত পার্সেন্ট পানি এবং লবণ শোষণ করবে, সেটা লবণটা শোষণ করবে সেটা নিয়ন্ত্রণ করতেছে। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। আর আরো দুইটা হরমোন রিলিজ করে, মোট 4টা হরমোন রিলিজ করে। আরটা রিলিজ করে এপিনেফ্রিন, আরো দুইটা হরমোন এটা রিলিজ করে। এটাকে লিখছি আমি ফাইট অর ফ্লাইট। আপনি মনে বুঝতেছেন না, না? হ্যাঁ, আমরা বুঝে গরম লাগতেছে। ইয়াং আমার চেয়ে তো বয়স কম নাকি? আচ্ছা, আচ্ছা, এখন অ্যাড্রেনাল গ্রন্থি এই দুটার বাইরে আরো দুটো হরমোন রিলিজ করে, এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন। আপনারা মাঝে মধ্যে শুনবেন যে বলে অ্যাড্রেনালিন হ্রাস, এটা কি কন্তসাই? অ্যাড্রেনালিন হ্রাস শুনছেন? মোটরসাইকেল ওয়ালারা বেশি বেশি লাগে, যেগুলা নতুন নতুন বেশি বাইক কিনে উষা উষা, এরা দেখবে দেবে অ্যাড্রেনালিন হ্রাস, মানে তাদের বডির মধ্যে অ্যাড্রেনালিনটা বেশি পরিমাণে মানে গুতাগুতি করে আর কি, জন্য তারা বেশি স্পিডে গাড়ি চালায়। এই অ্যাড্রেনালিনটা রিলিজ হয় কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ভাই, যেটা কিডনির উপরে, বুঝতে পারছি? আরেকটা হরমোন রিলিজ হয় কিডনি থেকে, ওগুলো বাংলা লেখা আছে। আমি বোঝানোর সময় আমি আপনাকে আরো ক্লিয়ার বুঝাচ্ছি। কোনটা? এগুলো লেখা আছে তো, লাইন বাই লাইন লেখা আছে, কিন্তু এভাবে তো লেখা নাই। আমি যেভাবে দেখাইতেছি এটা এটার উপর কাজ করতেছে, এটা এখানে উপর কাজ করতেছে, এভাবে তো লেখা নাই, ওখানে আছে আলাদা আলাদা পাবে। এজন্য আপনি গোলাই ফেলবেন, সেজন্য আমি আপনাকে ক্লিয়ার করতেছি। হ্যাঁ, ক্রিয়া চক্র মানে হাইপোথ্যালামাস পিটুইটারিকে উত্তেজিত করে, পিটুইটারি আবার বডির মধ্যে বিভিন্ন গ্ল্যান্ড আছে এগুলোর উত্তেজিত করে। জি, আরেকটা হরমোন আছে ইরিথ্রোপয়েটিন, এটা হচ্ছে যে আপনার এই মানে অক্সিজেন যখন স্বল্পতা হয় তখন এরা বন্ধুদেরকে বলে তুমি বেশি করে লোহিত রক্তকণিকা তৈরি করো, ইরিথ্রোপয়েটিন।
এটা কিডনিতে আছে। এটা এটা বলে যখন মানে শরীরের মধ্যে অক্সিজেন স্বল্পতা হয় তখন এই বোন ম্যারোকে বলে তুমি বেশি করে লোহিত রক্ত তৈরি করো। আরো আরো আছে, এটা বইটা আমার গরুর মধ্যেও আছে। তো এপিনেফ্রিন অ্যাড্রিনালিনটা হচ্ছে কি মনে করেন হরিণ, এখন হরিণের সাথে হরিণকে একটা বাঘে দেখছে, এখন হরিণ কি বাঘের সাথে মারামারি করবে না দৌড় দিয়ে পালাবে, যেটাই করুক এটা হচ্ছে যে এই হরমোনটার দ্বারা রিলিজ হয়। আবার একটা মনে করেন মহিষ, মহিষটা একটা বড় সড় আছে, মহিষ কি সিদ্ধান্ত নিচ্ছে ফাইট অর ফ্লাইট, ফাইট শব্দ তো মারামারি করবে হয়, নাহলে ফাইট ফ্লাইট তো পালাবে, যে কোনো একটা করবে, দুটো একটা করবে। এটা হচ্ছে যে আমার এই এপিনেফ্রিন অ্যাড্রিনালিন হরমোনটা রিলিজ হয়। মহিষের সামনে বাঘ পড়ছে, এখন মহিষ কি সিদ্ধান্ত, মহিষ কি বাঘকে থেকে পালাই যাবে না বাঘের সাথে মারামারি করবে, এটা হচ্ছে আমার এই দুটো হরমোন দ্বারা নির্ধারিত হবে। ঠিক আছে, তাহলে আমরা এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা হচ্ছে যে এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে। ঠিক আছে, এই এরা T3 T4 ক্যালসিটোনিন 3 ধরনের হরমোন রিলিজ করে। এটা হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা কমায়। কি করে কমায়? ক্যালসিটোনিনটা। তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে উত্তেজিত করছে, পিটুইটারি গ্রন্থি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কাজ করছে থাইরয়েড গ্রন্থির উপরে, থাইরয়েড গ্রন্থির উপর কাজ করে T3 T4 ক্যালসিটোনিন 3টা হরমোন রিলিজ করে। আর T3 T4 এর কাজ হচ্ছে বিকাশ ও বিপাক। কি বলছি? বিকাশ ও বিপাক, শারীরিক বিকাশ এবং বিপাক। আর ক্যালসিটোনিন হরমোনটা হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে, ক্যালসিয়ামের পরিমাণটাকে কমায়। তো থাইরয়েডের পাশে আরো দুটো ছোট ছোট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, এরা রিলিজ করা হচ্ছে প্যারাথরমোন। ওইখানে বইতে আছে যে ওটা একটু শর্টকাট আছে, আমি একটু, এটা হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামের মাত্রাটাকে বাড়ায়, প্যারাথরমোন ক্যালসিয়ামের মাত্রাকে বাড়ায়, এটা হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামের মাত্রাটাকে বাড়ায়। তাহলে আমরা এই তিনটা পড়ে ফেললাম। এরপর আসা হচ্ছে যে হাইপোথ্যালামাস হচ্ছে যে জিএনআরএস নামে একটা হরমোন রিলিজ করে, যেটা আপনারা জানেন। এটা হচ্ছে যে পিটুইটারি গ্রন্থিকে উত্তেজিত করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনার্জিক হরমোন দুইটা হরমোন তৈরি করতে সহায়তা করে, যেগুলো সরাসরি পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল ম্যাচুরেশনের সাথে জড়িত। এই দুইটা হরমোন কাজ করে কিসের উপর? গোনাডস এর উপর। গোনাডস মানে হচ্ছে মহিলাদের গোনাডস হচ্ছে কি ডিম্বাশয়, আর পুরুষদের হচ্ছে কি শুক্রাশয়। তাহলে ওভারির মধ্যে কি থাকে? ডিম্বাণু থাকে, ডিম্বাণুর ম্যাচুরেশন, ফলিকলের ম্যাচুরেশনে সহায়তা করে। তাহলে প্রথমে ডিম্বাণু তো শুরুতে একটা ডিম্বাণু থাকে না, শত শত ইয়া থাকে, ফলিকল থাকে, এগুলো আস্তে আস্তে হরমোনের প্রভাবের ফলে একটা একটা ডিম্বাণু তৈরি হয়। ঠিক আছে, প্রতি 21 দিনে গরু একবার ডাক আসে না, তাহলে প্রতি 21 দিনে একটা ম্যাচিউর ডিম্বাণু তৈরি হয়। যদি দুইটা হয় তাহলে দুইটা বাচ্চা হবে, অনেক সময় গরু দুইটা বাচ্চা হয়, কারণ হচ্ছে গরুতে 4টা বাচ্চা হয়। বেসিক্যালি এটা মানুষের 9টা বাচ্চা হইতে থাকে। এটা কোন সময় বেশি ঘটে জানেন? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেসব মহিলাদের বাচ্চা হয় না বা যেসব গরুর বাচ্চা, তাদেরকে আমরা হরমোন প্রয়োগ করি বাচ্চা হওয়ার জন্য, কতগুলো মহিলাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হরমোন ইউজ করে। সো সামহাউ এই হরমোন গুলো কি করে? মাল্টিপল ওভুলেশন করে। মাল্টিপল ওভুলেশন মানে একের অধিক ডিম্বাণু রিলিজ করতে সহায়তা করে। যদি ডক্টররা কন্ট্রোল করতে না পারে, অনেক সময় দেখা যায় যে হরমোনের প্রভাবে 9টা পর্যন্ত ডিম তৈরি হয় মানুষের মধ্যে, ডাক্তারের ভুল চিকিৎসায়। ওটাই তো বলতেছি, এটা বেসিক্যালি হয় কাদের জানেন? যাদের হচ্ছে সহজে বাচ্চা হয় না, তখন তাদেরকে ইনজেকশন দিয়ে হরমোনটা ইয়া করে, মানে ইনক্রিজ করে, ইনজেকশন প্রয়োগ করে, যাতে তাদের ডিম্বাশয়ের উপর কাজ করে। তখন সেক্ষেত্রে দেখা যায় একটার জায়গায় 9টা ডিম তৈরি হয়ে যায় বা 7টা ডিম তৈরি হয়ে যায়, 5টা ডিম তৈরি হয়ে যায়। আমার তো বিলিয়ন বিলিয়ন স্পার্ম আছে, 5টা ডিমকে ম্যাচিউর করা কোনো বিষয় না। ছাগলের তো 4টা বাচ্চা হয়, কারণ ছাগলের 4টা ডিম তৈরি হয়। সেম ভাবে মানুষকে যখন হরমোন প্রয়োগ করে একটার জায়গায় 4টা 5টা ডিম তৈরি হয়ে যায় হরমোনের এফেক্টে। অনেকের 9টা ডিম তৈরি হয়ে যায়, 9টা বাচ্চা হয়েছে, এরকম আছে। এই কালকে দেখলাম মরক্কোতে এক মহিলার। সো এটা কিন্তু বেসিক্যালি হয় কাদের ক্ষেত্রে বেশি? নর্মাল সেক্সুয়াল ইয়াতে এটা হবে না। যাদের হচ্ছে বাচ্চা দীর্ঘদিন হয় না, তাদেরকে একটা হরমোন প্রয়োগ করে যখন বাচ্চা ডিমগুলো কালেক্ট করা হয়, তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে যায় বেশি, তখনই দেখা যায় যে মাল্টিপল ওভুলেশন হয়, তখন তাদের বাচ্চা বেশি হয়ে যায়। সো এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এই হরমোনগুলা গোনাডসের উপর কাজ করে, যাতে ওখানের মধ্যে ফলিকলটা ম্যাচিউর হয়ে আস্তে আস্তে হইতে পারে, ওভারি থেকে ডিম্বাণু হইতে পারে। এবং
আমাদের যে পুরুষের ক্ষেত্রেও কিন্তু দুইটা কাজ আছে। আমরা মনে করি শুধুমাত্র এগুলো মহিলা হরমোন, মহিলা হরমোন না, পুরুষের যে অন্ডকোষ গঠন হয় এগুলোর ক্ষেত্রে ম্যাচুরেশনে এই ফলিকল স্টিমুলেটিং হরমোন লুটেইন হরমোন কাজ করে। তাহলে ওভারি থেকে কি কি হরমোন রিলিজ হয় বলেন তো, কেউ বলতে পারবেন? যে ডাক্তার আছে, চন্দনেশের ডাক্তার, বলেন তো। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন নাম শুনছেন? ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেন হচ্ছে যে কি করে, তাকে হচ্ছে কি এই যে প্রজনন হয়, ইস্ট্রোজেন হচ্ছে তাকে কি প্রজননে আগ্রহী করতে, তার সেকেন্ডারি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, হিটের সাইনগুলা, যে সে যে ডাকে আসে তার মধ্যে সে কি করে, মানে তাকে প্রজননের ইচ্ছা প্রকাশ করতেছে, এবং হচ্ছে সে হচ্ছে যে এই মানে সে কি করতেছে, তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পাচ্ছে, সে ডাকে আসতেছে, ডাকাডাকি করতেছে, তার লালা ইয়া পড়তেছে, মানে মিউকাস পড়তেছে, এগুলো মূলত ইস্ট্রোজেনের কারণে, যেটা তাকে কি করে মানে তাদের পপুলেশনে সহায়তা করে, ঠিক আছে। আর যখন একবার প্রজনন হয়ে যায়, যখন হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হয়ে যায়, তখন ইস্ট্রোজেনের মাত্রাটা কমে যায়, তখন যেটা বাড়ে সেটা হচ্ছে প্রজেস্টেরন। এটা হচ্ছে যে কি করে, প্রেগনেন্সিটাকে মেনটেন করে। প্রেগনেন্সি মানে কি, গর্ভাবস্থা, গর্ভাবস্থাতে আর গর্ভাবস্থাকে গরু ডাকে আসে, তখন হচ্ছে প্রজেস্টেরনটা হচ্ছে যে ওই প্রেগনেন্সিটা মেনটেন করে, ঠিক আছে। আর টেস্টিসের মধ্যে কি থাকে, টেস্টোস্টেরন, পুরুষের যে পুরুষালী বৈশিষ্ট্য, দাড়ি গোফ গজায়, সেকেন্ডারি যে অন্যান্য যে বিভিন্ন লোম গজায়, এগুলো হচ্ছে টেস্টোস্টেরনের কারণে। টেস্টোস্টেরনের কারণে পুরুষের মধ্যে কি হয়, ওই যে তার মধ্যে প্রজননের ইচ্ছাটা বেশি পরিমাণে প্রকাশ পায়। তাহলে আমরা এটা পড়ে ফেললাম, প্রোলেকটিনটা আগে পড়ছি যে স্তনের বিকাশে। এরপর আমরা দুইটা জিনিস বাকি, একটা হচ্ছে অগ্নাশয় আর একটা হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন হচ্ছে যে পোস্টেরিয়র পিটুইটারি রিলিজ হয়। এটা কি করে, এটা হচ্ছে যে পানি শোষণে ব্যবহৃত হয়, পানি শোষণ করে, মানে পানি কিডনির উপর কাজ করে, এটা পানিটাকে অ্যাবজর্ব করতে সহায়তা করে। আর অগ্নাশয় হচ্ছে যে দুইটাই থাকে, ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন এবং গ্লুকাগন, ইনসুলিন হচ্ছে যে কোষের ভিতর গ্লুকোজকে ঢুকায়, হ্যাঁ প্যানক্রিয়াস, কোষের ভিতর গ্লুকোজকে ঢুকায়। আর গ্লুকাগন কি করে, এটা হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটাকে বৃদ্ধি করে, হ্যাঁ ব্লাডে গ্লুকোজটাকে বৃদ্ধি করে, কিভাবে, লিভার থেকে গ্লুকোজটাকে নিয়ে আসে। তাহলে আমি এখানে জটিল একটা লেখা লাগিয়ে ফেলছি, মাথার মধ্যে এখন সবার তাস ছেড়ে যাচ্ছে, আমি আরেকবার আলোচনা করে দিই, তাহলে সবাই। ইনসুলিন কোষের ভিতর গ্লুকোজকে ঢুকায়, এটা একটা ছবি তুলে রাখেন, আপনাদের কাজে লাগবে, এখানে অনেক জটিল জিনিস, হ্যাঁ এটা অনেক জটিল হরমোন। অ্যালডোস্টেরন, এটা এই শুনেন, অ্যালডোস্টেরন অ্যান্টিডাইউরেটিক হরমোন, দুটার মধ্যে কাজ কিন্তু সেম। অ্যান্টিডাইউরেটিক হরমোন হচ্ছে পানি শোষণ করে, আর এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম শোষণ করে, মিনারেল শোষণ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানির ক্ষেত্রে সেম। হ্যাঁ হ্যাঁ, পানির মধ্যে ইলেকট্রোলাইট ফল করলে সিমটম হচ্ছে, আপনি মিউকাস মেমব্রেন দেখবেন, মিউকাস মেমব্রেন যদি সাদা হয়ে যায় তাহলে বুঝবেন যে বডির মধ্যে কি, দুইভাবে বুঝতে পারবেন, দুইটা টেস্ট আছে। একটা হচ্ছে যে তার যে ভালভা আছে, ভালভাটা হয় পিঙ্ক কালারের, তখন এটা সাদা হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে যে চোখের নিচে দেখবেন, চোখে এটা সাদা হয়ে যাবে। দুই নম্বর হচ্ছে একটা ফোল্ড, স্কিন ফোল্ড টেস্ট আছে, এখানে এখানে যদি হাত দিয়ে আমি এবার ছেড়ে দিচ্ছি, তার মানে আমারটা 1 মিলি সেকেন্ডের মধ্যে এটা কিন্তু ঠিক হয়ে গেছে। কিন্তু গরুর যেগুলো ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে বা পানি শুধু তোমার রক্ত হয়ে গেছে, এগুলো এরকম করার পরে মিনিমাম 5-10 সেকেন্ড সময় নেবে এটা নরমাল আসতে। হ্যাঁ এটা গ্লুকাগন, এটা ব্লাডে গ্লুকোজ বৃদ্ধি করে, ব্লাডে গ্লুকোজ বৃদ্ধি করে। তাহলে আমরা আরেকবার একটু রিক্যাপ করি। তাহলে আমার বডির মধ্যে মেইন হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এবার পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস, এরা পাশাপাশি জড়িত। হাইপোথ্যালামাস হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে রিলিজ করে, মানে সে মানে ওকে বলে যে তুই এটা রিলিজ করিস না, ওকে মানে কি বলে, ওকে কন্ট্রোল করে যে ঠিক আছে তুই এটা রিলিজ কর, তো রিলিজ করবে। আবার বলে তুই রিলিজ করিস না, রিলিজ করবে না।
তো এই হচ্ছে কতগুলো হরমোন রিলিজ করে। তো গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনটা হচ্ছে সরাসরি আমরা ছোট থেকে যে বড় হই আমাদের শারীরিক বৃদ্ধির জন্য এটা দায়ী। যাদের গ্রোথ হরমোন বেশি রিলিজ হয় তারা লম্বা হয়, যাদের গ্রোথ হরমোন কম রিলিজ হয় তারা বাটি হয়। এরকম আপনারা দেখবেন যে চীনের একটা লোক প্রায় 7 ফুট না 8 ফুট লম্বা ছিল। মাঝে মধ্যে দেখা যায় যে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ চীনের একটা লোক এরকম লাঠি নিয়ে দাঁড়াইছে। তার মানে নির্দিষ্ট লেভেলের পর গ্রোথ হরমোনটা একটা কম রিলিজ হতে হয়। তার ক্ষেত্রে গ্রোথ হরমোন রিলিজটা বন্ধ হচ্ছিল না। আমরা যখন একটা নির্দিষ্ট বয়সন্ধি থেকে পার হয়ে যখন ম্যাচিউর হয়ে যায় আমাদের গ্রোথ হরমোন রিলিজটা কমে যায়, তখন আর হয় না। শিশু বয়সে তরুণ বয়সে বেশি হয়, যখন একটা নির্দিষ্ট হয়ে যখন আর হয় না। কিন্তু হ্যাঁ তখন কিন্তু কিছু কিছু কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে কি ওর ক্যান্সার আছে, ক্যান্সারের কারণে ওর হচ্ছে কি অনিয়ন্ত্রিত গ্রোথ হচ্ছে, মানে হরমোনটা একদম ও যতদিন বেঁচে ছিল ততদিন সে লম্বা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ও কিন্তু মারা গেছে সম্ভবত। অ্যাড্রেনোকর্টিকোইড হরমোনটা হচ্ছে যে এটা সরাসরি কাজ করে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা হচ্ছে কিডনির উপর থাকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডটা হচ্ছে কর্টিসল, এটা হচ্ছে যে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে, গ্লুকোজের মেটাবলিজমে সহায়তা করে। মিনারেলকর্টিকয়েড হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ করে, যেটা হচ্ছে বডির মধ্যে নেফ্রনের মধ্যে একটা কালেক্টিং ডাক্ট করেছি না, যেটা দিয়ে হচ্ছে যে পানি এবং লবণ শোষণ হয়, এখানে লবণটা শোষণ হতে সহায়তা করে। আরো দুটো হরমোন রিলিজ করে এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন, যেটা হচ্ছে ফাইট অর ফ্লাইট, আমি কি পালাবো নাকি মারামারি করব, সেটাকে রিলিজ কন্ট্রোল করে। আচ্ছা, তারপর হচ্ছে আমার থাইরয়েড স্টিমুলেটর হরমোনটা কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপর। থাইরয়েড গ্ল্যান্ড এগুলো হচ্ছে সরাসরি বিকাশ এবং বিপাক। বিপাক হচ্ছে মেটাবলিজম, বিকাশে সহায়তা করে। থাইরয়েড গ্ল্যান্ডে অনেক ফাংশন, সব প্রাণীতে থাইরয়েড গ্ল্যান্ড থাকে ভাই। থাইরয়েড গ্ল্যান্ড কমন গ্ল্যান্ড, এটা না থাকলে তো শরীরের মেজর ফাংশন গুলো হবে না। তবে এর বাইরে এখানে একটা হরমোন রিলিজ করে, এটা হচ্ছে ক্যালসিটোনিন, এটা হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটাকে কমায়। এরপর আমরা এখানে আরেকটা গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের পাশে থাকে, যেটা প্যারাথরমোন নামে এটা রিলিজ করে, এটা হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পার্সেন্টেজটাকে বৃদ্ধি করে। আর অগ্নাশয়ের ক্ষেত্রে আমরা দুটো বলছি যে ইনসুলিন, গ্লুকাগন। ইনসুলিন হচ্ছে কোষের মধ্যে গ্লুকোজকে ঢুকায়, আর গ্লুকাগনটা হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজটাকে বৃদ্ধি করে। ব্লাডে রক্তে, মানে রক্তের মধ্যে গ্লুকোজটাকে বৃদ্ধি করে, লিভার থেকে গ্লুকোজটাকে ছাড়িয়ে এখানে ব্লাডে নিয়ে আসে। আর এখানে একটা দেখা বলেছে প্রোল্যাকটিন, এটা হচ্ছে স্তনের বিকাশ। যখন মানে বাচ্চা হয়, দুধ হয়, তখন এটা যাতে স্তনটা বিকাশ হয়, এটা প্রোল্যাকটিনটা কাজ করে। মহিলাদের থাকে, গাভীরও থাকে, ঠিক আছে। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে যে এখান থেকে অ্যান্টি ডায়ারেটিক হরমোন রিলিজ হয়, যেটা কালেক্টিং ডাক্টের মাধ্যমে পানিটাকে শোষণ করতে সহায়তা করে। সব হরমোন মানুষের আছে, অ্যানিমেলেরও আছে, মানুষের বডিতেও তৈরি হয়। ওটা তো আমি ন্যাচারালের বাইরে কিছু বলতে পারবো না, এটা ন্যাচারালি হয়, ন্যাচারাল ফিনোমেনন বলতেছি। ওটা তো আপনি ম্যানিপুলেট করতেছেন, এটা তো একটা আমি হেলদি, আমি কোনো ডিজিজ সিমটম বলাতেছি না ভাই, মানে কোনো কন্ডিশন পাচ্ছি, আমি একটা নর্মাল হরমোন তৈরি না করলে আপনি বেঁচে আছেন কেমনে? মানে না, ন্যাচারালি বাইরে তৈরি করতে পারবে কেমনে? এটা ইনসুলিনটা তৈরি করে, এটাতে নিউরল দিয়ে নেয়, যে যাদের ডায়াবেটিস তারা তো ইনসুলিনটা নেয়। আর এগুলো তৈরি করতে পারে না বলে মনে হয় না আমার। এগুলো তো তৈরি করে এফএসএস তৈরি করে, এটা এগুলো তৈরি করে কেমনে? হ্যাঁ 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 তাহলে হয়তো চিকিৎসা আছে, অ্যাডভান্স চিকিৎসা হয়েছে, আমি হয়তো শিওর জানি না, এটা আমি শিওর জানি না। হয়তো এগুলো বডির বাইরে কেমনে তৈরি করছে এটা আমার শিওর জানা না, তৈরি করছে। কারণ মাঝে মধ্যে শুনি তো বাড়ির লোককে, এই যে আমরা শুনছি মেসির ক্ষেত্রে, মেসি নাকি ছোটবেলা বাড়ি ছিল, ওকে নাকি হরমোন টরমোন দিয়ে নাকি এতটুকু লম্বা করছে, একটু শুনছিলাম আর কি, শিওর জানি না আমি। এটা তো মানুষের, আমার এগুলো তো বডির নরমাল। বলেন। মানুষের হরমোন লেভেল ঠিক রাখার জন্য স্বাভাবিক খাবার খেতে হবে। এখন মানুষ যদি বেশি কোল্ড ড্রিঙ্কস খায়, মানুষের যেটা স্বাভাবিক খাবার বলতে মানুষের তো তার বডি ওয়েট অনুযায়ী খেতে হয়, যে তার কতটুকু প্রোটিন দরকার, কতটুকু কার্বোহাইড্রেট দরকার, এটা আমরা নির্দিষ্ট পরিমাণ আছে। কারণ আমি যদি ব্যালেন্স রেশন না খেয়ে যদি ইমব্যালেন্স রেশন খাই, এটা তো আসলে অপ্রাসঙ্গিক বিষয়, আমার এগুলো তো প্রসঙ্গের বাইরে, এগুলো তো আমার ক্লাসের মধ্যে নাই আসলে। আমি তো এখন মনে করেন
এগুলো বলতে গেলে আমি এখন অলরেডি 7টা বাজতেছে, আমি 8টা শেষ করতে পারবো না। এগুলো অপ্রাসঙ্গিক। মানুষ কোনটা খায় এটা তো নিউট্রিশনিস্ট বলবে। আর পশু কি খায়, এটা আমি ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে বলছি যে পশুর খাদ্য হচ্ছে ঘাস, লতা পাতা, এর জন্য এটা ভালো, মানুষের জন্য স্বাভাবিক খাবার। মানুষ যদি 3 বেলা খায় তাহলে তো সমস্যা। মানুষ সকালবেলা খাবে রাজার মতো, দুপুর বেলা খাবে প্রজার মতো, রাতের বেলা খাবে গরিবের ফকিরের মতো। মানে আপনি সকালবেলা খান ফকিরের মতো, দুপুর বেলা খান প্রজার মতো, রাতের বেলা খান রাজার মতো, হইবে? আপনার ফ্যাক্টরি এখানে দূরে আসবে। যেমন আমি আছি 3 বছর ধরে রাতে ভাত খাই না, সুগার, আমি দীর্ঘদিন ধরে কোল্ড ড্রিঙ্কস খাই না, কারণ আমার বাতের ব্যথা হয়েছিল, এখন আমি ভালো আছি। গিরে মিরে ব্যথা হয়ে যায় কোল্ড ড্রিঙ্কস খেলে, সুগার আপনার কিডনি চলে যাবে। মানুষকে খাইতে হবে তার পরিমিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেলা খেলে এক বেলা খাইতে হবে, তার জন্য 6 প্যাক ছিল, এটা সত্যি কথা। না খেলে মানুষ ভালো থাকে, খাইলে আপনি মরবেন। না খেলে আপনি ভালো থাকবেন। আপনাকে ব্যালেন্স ফুড খাইতে হবে, কিছু ফ্রুটস খাইতে হবে বেশি করে, সালাদ খাইতে হবে, ডাল জাতীয় জিনিস খেতে হবে, প্রোটিন খাইতে হবে, মাছ মাংস। বলছে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে না যে আপনি আপনার পেটকে জীবজন্তুর কবর বানিয়েন না, বেশি খাইলে তো আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বাড়লে আপনার গিরা গিরা ব্যথা হয়ে যাবে। আপনাকে সবকিছু খেতে পারবেন, এনিথিং মোর দ্যান নিড ইজ পয়জন। প্রয়োজনের তুলনায় যে কোনো জিনিস বেশি খাবেন এটা আপনার জন্য ক্ষতি হবে। আপনাকে সবকিছুই আপনি অল্প অল্প বিষয় খাইতে পারবেন, সমস্যা নেই। বলছে না যে অল্প অল্প বিষয় খাইতে পারে, এটা আর কি। এখন গরুরে আপনি, আপনার গরু আপনার থেকে এখন মনে করেন 100 মিল আছে, আপনি এখন করেন ওই যে নিজে নিজে বেশি করে ভুসি বানান, আপনি এটা মনে করেন ট্রাকে ডাকেন, আমার টাকা বেশি, শুধু গরুরে 3 বেলা করে 5 কেজি 15 কেজি ভুসি খাওয়াইতেছেন, ওই গরুর ফ্যাটটা খারাপ হবে। তাহলে তার হচ্ছে বডি মেনটেনেন্স। এখন আমি হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার, এগুলো অনেক লেকচার আছে। আমি হচ্ছে তেমন পরিশ্রম করি না, বসে বসে কাজ করি, কিছু ডাক্তারি করি। আবার আমার সাথে যে লোকটা বিলের মধ্যে গিয়ে মাটি কাটে, তার সাথে তো একরকম হবে না। সে ভাত খেতে বসতে 3 প্লেট ফান্তা ভাত এমনি খাইবে লবণ দিয়ে, তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কারণ সে ওয়ার্কআউট করতেছে। বাট আমি ওয়ার্কআউট করতেছি না, আমার জন্য সমস্যা। 3 প্লেট ভাত খেলে আমার কিডনি চলে যাবে, সুগার লেভেল বেড়ে গিয়ে, কিন্তু ওর সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে মেনটেনেন্স এবং প্রোডাকশন। আপনি কি ফাংশন করতেছেন, আপনার কি বডি মেনটেন্স কি দরকার। আপনি হচ্ছে মনে করেন সেডেন্টারি ওয়ার্কার, এখন আপনি 3 বেলা ভালো করে খাচ্ছেন। সকালে আমাদের অভ্যাস কি, সকালে ওটা আলু ভর্তা দিয়ে একবার ভাত খায়। আমি অধিকাংশ সময় মুভ করি, তখন দেখি যে মানুষ হয় আলু ভর্তা দিয়ে সকালে ভাত খাচ্ছে। সকালে একবার ভাত খাচ্ছে, ভাত কিন্তু ডায়াবেটিসের জন্য অন্যতম দায়ী। এটা ভাত অনেক খারাপ জিনিস, কার্বোহাইড্রেটটা আরো বেশি ক্ষতি করে। এটা আপনার সকালে একবার খাচ্ছেন, দুপুরে একবার পেট ভরে, রাতের বেলা ভাত খেয়ে ঘুমায় যাচ্ছেন 12টা বাজে। এটা তো শরীরে হজম হওয়ার সময় দিতে হবে, মিনিমাম 8টার মধ্যে খাওয়া শেষ করতে হবে। এটা যদি আপনি 12টা বাজে হয় তাহলে এটা হজম হবে না। আপনি অতটুকু ঘুমাই গেলে আপনার গলব্লাডার স্টোন হতে পারে, অন্যান্য ফ্যাট মেটাবলিজমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। যারা হচ্ছে রাতে ভরপেট খেয়ে 11টা বাজে ঘুমায় যায়, তাদের হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হবে। অনেক মানুষ আছে প্রতিনিয়ত, সবচেয়ে বাংলাদেশে বেশি ওষুধ কোনটা চলে জানেন? গ্যাস্ট্রিকের ওষুধ, সাইক্লো, সবচেয়ে বেশি বিক্রিত ওষুধ। কারণ কি? গ্যাস্ট্রিকের সমস্যা, সারাদিন খায়, খেয়ে এটা হজম হওয়ার টাইম দেয় না, রাতের বেলাও খাইয়ে ঘুমিয়ে যেতেছে 11টা বাজে। আশা করি উত্তর পেয়েছেন। এটা নিয়ে বলতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। ফাঁকে আমিও বলে দিলাম আর কি। আপনাদের কিন্তু ডিম খাওয়াটা কিন্তু, সিদ্ধ ডিম খেতে পারলে শরীরের জন্য খুব ভালো। সিদ্ধ ডিম এটা হচ্ছে কি, এটা হচ্ছে আল্লাহ একটা ডিম থেকে একটা প্রাণীর সৃষ্টি করে। যতগুলা প্রাণের জন্য যতগুলো অ্যামাইনো অ্যাসিড সবগুলো ডিমের মধ্যে আছে। এবং ডিম খেলে কিন্তু ওজন কমে। আপনি যদি সকালে একটা ডিম খান, আপনার 11টা 12টা বাজে পেটে ক্ষুধাও লাগবে না যদি খাইতে পারেন সিদ্ধ ডিম। এবং ডিমের মধ্যে যে ক্ষতিকর বলে, আসলে ক্ষতিকর না, ডিমের মধ্যে যে কোলেস্টেরলটা আছে এটা ক্ষতিকর কোলেস্টেরলকে কমায়, এটা ভালো কোলেস্টেরল। দিনে আপনি 2টা ডিম খেতে পারবেন, কোনো সমস্যা নাই। ডিমের মধ্যে কোনো হার্টের কোনো ক্ষতিকর না, ডিমের কোলেস্টেরলটা হচ্ছে গুড কোলেস্টেরল। তবে ডিম যদি আপনি তেলে ভেজে বেশি ফ্রাই করেন, সেটা চাইতে সিদ্ধ করে খেতে পারলে ভালো। দুধ খাবেন, তাহলে আপনার যদি দুধ বলতে আমি রিসেন্টলি টেস্ট করছি প্রাণের দুধ, ওটা তো ভেজাল পাইছি। এখন আপনি যদি সরাসরি ফার্ম থেকে দুধ আনতে পারেন, ওইটা আপনার জন্য ভালো। ওইটা দুধ রাতে বেলা 1 গ্লাস গরম দুধ খেয়ে ঘুমান, তাহলে আপনার হচ্ছে ঘুমটাও ভালো হবে, ফিজিক্যালি স্ট্রং থাকবেন। ডিম এবং দুধ এগুলো হচ্ছে একদম আদর্শ প্রোটিন। এগুলা খাইতে পারলে আপনার হচ্ছে কি, এগুলাতে কিন্তু আপনার কম, মানে আপনার মাংসের চেয়ে মাংস কিন্তু ক্ষতি করে কোলেস্ট্রল বাড়ে, রেড মিট। কিন্তু ডিম এবং দুধ এগুলো কিন্তু আপনি রেগুলার অভ্যাস করতে পারলে আপনার মাংসের যে কোলেস্ট্রলটা সমস্যা হবে না, এগুলো থেকে কোলেস্ট্রল বাড়ে না। দাম বেশি কিন্তু আমরা অভ্যাস করি না, আমরা তো বেনসনে খাই 20 টাকা দিয়ে, কিন্তু একটা দুধ খেতে আমাদের কষ্ট লাগে। আমরা এদিকে বিড়ি খাই, ওদিকে বলি যে দুধ খাই আমার প্রেশার হাই হয়ে গেছে। সারা গালি দেয়, বিড়ি খাই সারাদিন, দিনে 1 প্যাকেট বিড়ি শেষ করে, ওদিকে গিয়ে বলে যে আমার দুধ খাই ডিম খাই মাথা ঘুরতেছে। এগুলো আর কি বাঙালি, বুঝেন নাই? ফান খাইতে খাইতে গালার চামড়া ছিঁড়ে ফেলতেছে, ওদিকে দুধ খেলে দুধের গাল দেয়, ব্রয়লার মুরগিরে গাল দেয়, ব্রয়লার মুরগি খায় ক্যান্সার হয়ে যেতেছে, এদিকে নিজে বিড়ি মারতেছে, ফান মারতেছে। এগুলো হচ্ছে আমাদের বাঙালি, এগুলো বললে অনেক কথা। এখন বিড়ি খাইতে দিলে সবাই মিলে একসাথে টানবে যে আমার একটু খাওয়া, আমার এক টান দে, তুই 2 এক টান না, আমার একটা কিনে দে ভাই।
এখন শুধু শুধু গোষ্ঠী গেলে হচ্ছে ব্রয়লার মুরগির, যে ব্রয়লার মুরগির দোষ। অথচ আবার কিন্তু ইয়াতে গেলে কি, রয়্যাল হাটে গেলে আমার চিকেন চাপ, তখন কিন্তু আবার খাই, তাই না? তখন হচ্ছে আবার চিকেন চাপ খাবে, তারপর হচ্ছে গ্রিল খাবে, তারপর শর্মি কাবাব খাবে, কি কি কাবাব আছে সবই খাবে। ওই ঘরের মধ্যে রান্না করলে তখন বলছে শালা এটা খাইলে তো ক্যান্সার হয়ে যাবে। কিন্তু ইয়াতে কেএফসিতে গিয়ে ব্রয়লার মুরগির মাংস জীবন তার দেশি মুরগি পাওয়া যায় না। কেএফসিতে যে মাংসটা এটা ব্রয়লার মুরগির মাংস, তাই না? কেএফসিতে, এমএফসিতে, মেরিডিয়ান, ওখানে তো আর চিকেন ফ্রাই বলতে তো ব্রয়লার মুরগি, ওটা তো আর ইয়া মুরগি না, দেশি মুরগি না। এটা আর কি আমাদের ফুড হ্যাবিট টেস্ট, সেগুলো এগুলোর বিষয়। হ্যাঁ, শুধুমাত্র রাতের বেলা কম খেয়ে অনেক ওজন কমাইতে পারবেন, কোনো ব্যায়াম করতে হবে না। আমি আমি কিছুটা হলে সফল, রাতে কম খেয়ে আমার এই ওজনটা কমছে। আমি আরো আগে ওয়েট ছিলাম 90+। আমি রাতে গরুর দুধ খাই, আর কিছু আর হচ্ছে খেজুর খাই। কোনটা? আমি আরংটা খাইতাম, আমি এখন ইয়া করবো, ওই যে আমি মহেশখালী থাকলে এখন আমি ওই যে খামারি থেকে নিব, দুধ নিব, অলরেডি কথা হয়েছে। আমি এখন ওইটা খেয়ে আমি টেস্ট করছি, বলতে আমি কেমিক্যাল টেস্ট করছি, আমার একটা মেশিন আছে সরকার থেকে দিছে। ওখানের মধ্যে আমি দেখছি যে পিএস হচ্ছে 11 প্রাণের দুধের, যেটা থাকার কথা 7, পুরো অ্যালকালাইন, এবং ওখানের মধ্যে প্রোটিনটাও কম। আর ওইটা দুধ খেয়ে আমার কাছে ভেজাল মনে হয়েছে মুখে দিয়ে। আমি যেটা নাহারের যেটা দুধ আছে ওটা খাওয়ার পর আমার কিন্তু গুড ফিল হয়, যেটা আসলে দুধের বোঝা যায়। ওদের দুধটা তো শুধু বুধুর দুধ, এটা খাই বোঝা গেছে। এই জন্য আমি ওদের থেকে এখন খামারিতে সরাসরি দুধ নিয়ে খাবো, কারণ এই দুধটা ভেজাল। প্যাকেটের দুধ ইউএসটি যেটা 30 টাকা দিয়ে নিচ্ছে, এটাও ভেজাল। দেশি গরুর দুধের ফার্মের দুধের মধ্যে বেশ কম নাই, তবে দেশি গরুর দুধটা একটু মিষ্টি হয়, কারণ হচ্ছে দেশি গরুর দুধের চিনি পানির পরিমাণটা কম থাকে, ফার্মের দুধে পানির পরিমাণটা বেশি থাকে। ফ্যাটটা বেশি থাকে। আসলে বেশি বলতে এটা হচ্ছে, মনে করেন কম পানির মধ্যে জিনিস বেশি থাকলে ওই জিনিসটা বেশি ফিল হবে, আর বেশি পানির মধ্যে জিনিস থাকলে ওই জিনিসটা একটু কম ফিল হবে। মানে পানি বেশি, আমি চিনি মিশাইলাম, তাহলে চিনিটা বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। আর পানি কম, চিনি দিলাম, বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। এই দেশি গরুর দুধটা কিন্তু খুব মিষ্টি, আমি খাইছি। এই যে আমার আমি রাঙ্গামাটি বসে থাকতে একজন ছিল, এত মজা। কিন্তু ওটা হচ্ছে, ওটাতে পানি কম, চিনিটা বেশি মিষ্টি লাগে। আর যেখানে পানি বেশি ওখানে চিনিটা কম লাগে। বুঝতে পারছি? হ্যাঁ, এগুলা মিষ্টি, মিষ্টি। ঠিক আছে। ওই যে যখন যারা মালাই চা বানায়, তখন একটু তারা এক গ্লাস পানি খেতে খেয়ে আসে, বেশি গলা শুকিয়ে গেছে। পরবর্তী দেখতে আসলে মানুষ গরু আর মানুষ ওটা গরু মানুষ বলতে This video is from www.
একটা বলছে আরে মিশ্র না যে এখানে স্যার একটা ফলিউম লাগে তোমাদের টাকা ক্রেনিয়াল লার্ভ দিয়েছেন ক্রেনিয়াল নার্ভ এটা হচ্ছে ব্রেন থেকে 12টি এই বিশেষ করে আমরা লিখি এগুলো সব তিন নম্বর এটা ওপু নাকি ওপু ওকুলোমোটর
সো এখানে আমরা অনেক জিনিস লিখছি, তো আমরা একটু ট্রাইজেমিনাল, হ্যাঁ আমি কি এগুলোর সাথে একটু হ্যাঁ লস অফেরেঞ্জিয়াল আমি একটু বলতে থাকি, আপনারা লিখতে থাকেন, শুনেন আপনারা। তো আমাদের বডির মধ্যে নার্ভাস সিস্টেম মানে আপনারা জানেন যে নার্ভাস সিস্টেম, যে আমি এখানে আমি আপনাকে সিমটি কাটলাম, কিভাবে বুঝছেন? হ্যাঁ, ব্রেনে কাজ করছে কিভাবে? এখান থেকে আমাদের শরীরের মধ্যে এরকম জালির মতো কতগুলো নার্ভাস সিস্টেম আছে, ঠিক আছে? নার্ভাস সিস্টেমটা আমি একটু দেখাই আপনাদের, দেখেন নার্ভাস সিস্টেম কিরকম থাকে দেখায়। আচ্ছা আগে মানুষেরটা দেখায়, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটা লেখাও যায় না, দেখি ঘটনা কি। অ্যাবস্ট্রাক্ট দিয়ে আছে নাকি? ফেশিয়াল ল্যাপটপ গুলোতে এরকম হওয়ার কথা না, এটা তো এখানে কোচিং করায়, কম্পিউটার শিখায়, এদের ল্যাপটপে কাজ করে না, বুঝলাম না কিছু। ল্যাপটপ কি সমস্যা ভাই, কিছু লেখা যায় না, কি করে রাখে এরা ল্যাপটপ গুলাকে? ওই আলামিন, জানতো একজন জানতো কি অবস্থা, ল্যাপটপে লেখা যায় না, টাইপ করা যায় না, কি করে রাখে এরা ল্যাপটপ গুলারে? অদ্ভুত অবস্থা, গেলে অন্য কিছু দিয়ে রাখে। ল্যাপটপ দিয়ে যদি এত হ্যাঁ করতে হয়, মানে এখানে ল্যাপটপে লেখা যায়, এগুলো দিয়ে ওরা তো করায়, যে অনলাইন কোর্স করায়, তাহলে এদের ল্যাপটপে এই অবস্থা কেন? টাইপই করা যাচ্ছে না। দেন লাইট দেন। এই টাইপ করা যায় না কেন ল্যাপটপে? লেখা যায় না কেন? না, নাম লক দেওয়া নাকি? নাম লক কোথায় এখানে? আপনি এদিকে আসেন, ঠিক করে দিয়ে যান। আমাদের বডির যে স্নায়ুতন্ত্র, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে আমাদের ব্রেন, আর স্পাইনাল কর্ড যেটা মেরুদণ্ড বরাবর আছে, এটার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড গেছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা গরুরও সেম দেখাইছিলাম, ব্রেন এবং স্পাইনাল কর্ড, ঠিক আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে কি মেরুদণ্ডের মধ্য দিয়ে, যেটা ওইটা দিয়ে হচ্ছে যে স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে স্পাইনাল মেরুরজ্জ, যেটা দিয়ে মেরুদণ্ড, এটা দিয়ে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা অংশ, ব্রেন এবং স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের মেরুদণ্ড, ঠিক আছে? এখন যাচ্ছে সো আপনারা একটা ছবি দেখেন, নার্ভগুলো থাকে এরকম, ঠিক আছে? বডির মধ্যে এরকম সুতার মতো, হলুদ সুতার মতো থাকে, এটা পুরো বডিতে নার্ভ থাকে,
তো আমরা যদি গরুর ক্ষেত্রে দেখতে পারবো, গরুর নার্ভ সিস্টেমটা দেখতে পারবো। তো এই এটা হচ্ছে দেখলে আমি এরকমই দেখা যায়, গরুর নার্ভ এরকম নার্ভ থাকে, অর্থাৎ তার ব্রেন থেকে শুরু করে এই যে আমরা এখানে দেখি, সরি, এই যে ব্রেন থেকে এখান থেকে ক্রেনিয়াল নার্ভগুলো ব্রেন থেকে তৈরি হয়। এটা হচ্ছে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি দিয়ে গঠিত, এই দেখেন এই ব্রেনের মধ্যে যে এগুলো আছে এগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং এই স্পাইনাল কর্ড দেখা গেছে। এই যে এটা হচ্ছে মেরুদণ্ড বরাবর, এটার ভিতর দিয়ে স্পাইনাল কর্ড পরে দিয়ে কিন্তু তার নার্ভ আছে। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যারা হচ্ছে যে ব্রেন এবং স্পাইনাল কর্ড, যারা হচ্ছে সবকিছু কি এখান থেকে প্রসেসিং করে ব্রেনের মধ্যে। এই ব্রেনের মধ্যে আছে এই নার্ভগুলা, ব্রেন থেকে এটা স্পাইনাল কর্ড এই বরাবর হচ্ছে এই নার্ভটা, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ, যেটা হচ্ছে যে মূল। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়। আর এই যে এখানে নার্ভগুলো দেখতেছেন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে কি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে গেছে, বুকের মধ্যে নামছে, পায়ের মধ্যে গেছে, এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভ। পেরিফেরি শব্দ হতো দূরে, সেন্ট্রাল শব্দ হতো কাছে ভিতরে। যে নার্ভগুলা সেন্ট্রাল বলতে বুঝাইছে এই যে ব্রেন এবং এই বরাবর যেটা গেছে এটা হচ্ছে কি বুঝাইছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। যেগুলা ওইখান থেকে নিচের দিকে নামছে, এই যে এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, এগুলাকে কি বলছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এগুলো হচ্ছে দূরবর্তী নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সবকিছু প্রসেস করে। সাপোজ আমি ওকে একটা কাজ করলাম, তাহলে এটা মিলি সেকেন্ডের মধ্যে ওর ব্রেন কিন্তু বুঝতে পারছে, তার হচ্ছে এর এখান থেকে সব নার্ভ আছে, নার্ভগুলো এখান থেকে ক্যারি করে ওর ব্রেনের মধ্যে বলছে কি আমাকে তো মারছে, ও তো আমাকে মারছে, তাহলে ওকে আমার মারতে হবে, এটা সিদ্ধান্ত কেনে ব্রেন কিন্তু প্রসেস করে ফেলে। আমাদের যখন প্যারালাইসিস হয় তখন আমরা কোনো কিছুর পাই না, সেন্স পাই না, কারণ কি ওইখানে প্যারালাইসিস হওয়া মানে কি নার্ভ নষ্ট হয়ে গেছে। নার্ভ নষ্ট হইলে ওখানে কি হয় না, কোনো সেন্স থাকে না। এই জন্য আমরা তখন যারা প্যারালাইসিস হয় তারা হাঁটতে পারে না। অনেক সময় গরুর পায়ের মধ্যে অনেকে দা দিয়ে কোপ মারে, অনেক সময় গরুর পা ভেঙে যায়, পা ভেঙে গেলে নার্ভটা ছিঁড়ে যায়, তখন কিন্তু গরুটা আর হাঁটতে পারে না, পাটা বসাতে পারে না, কারণ তার নার্ভ সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখতেছেন এখানে, এই যে নার্ভগুলা যখন পা কেটে যায় বা পার মধ্যে কেউ আঘাত করে, এই নার্ভগুলো কেটে যায়, ফলে তখন সে এখানে আর সেন্স করতে পারে না, ফলে ওই পাটার মধ্যে কি হয় আস্তে আস্তে পচন ধরে যায়, পাটা কেটে ফেলা ছাড়া মানুষ এবং পশুর ক্ষেত্রে কোনো অপশন থাকে না, ঠিক আছে, অ্যাম্পুটেশন করে ফেলতে হয়। এটা একটা পুরো নার্ভের দেখাইছে। তো এখানে আমি বলছি ব্রেনটা আমি দেখাবো। আচ্ছা আমি আগে একটু ব্রেনটা দেখাই, ব্রেনটা কিরকম দেখতে দেখি আমরা। এটা গরুর ব্রেন, কিন্তু মানুষের ব্রেন মনে করি, এটা গরুর ব্রেন। এটা হচ্ছে যে দেখেন আমি এখানে দুইটা অংশ লিখছি। তো এখানে আপনার সেরেব্রাম হচ্ছে, এফটা হচ্ছে সেরেব্রাম। আচ্ছা আচ্ছা দাঁড়ান, সো এটা হচ্ছে যে একটা গরুর ব্রেনের ক্রস সেকশন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখছি সেরেব্রাম, ব্রেনটা এই দেখেন এখান থেকে এটা একটা অংশ, এখান থেকে এটা একটা অংশ, এটা আমরা দুইটা ভিউ দেখি, যে পিছনের অংশটা হচ্ছে সেরেবেলাম আর সামনের অংশটা হচ্ছে সেরেব্রাম। আসলে ব্রেনটা হচ্ছে এই টাইপের, ঠিক আছে, এই টাইপের, মানে আপনি যখন মগজটা বের করেন তখন এভাবে দেখা যায় জিনিসটা, ঠিক আছে। তখন এটা যদি আমি এখানে মাঝখানে যে চিহ্নটা দেখতেছেন, এই যে ফাঁকাটা, দুইটা সেরেব্রাম থাকে, দুইবার দুইটা এই বরাবর যদি আমি কাটি, মাঝ বরাবর যদি আমি ছুরি দিয়ে কাটি, এই বরাবর যদি আমি ছুরি দিয়ে কাটি, তাহলে হচ্ছে যে আমি এরকম একটা জিনিস দেখতে পাবো। এটা হচ্ছে দুই পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গরুর ব্রেন, এটা গরুর ব্রেন। এটাকে যদি আমি এই বরাবর ছুরি দিয়ে কাটি, তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো। এই জিনিসের মধ্যে ব্রেনের সবচেয়ে বড় পার্ট, এই যে পুরো পার্টটা হচ্ছে আপনার সেরেব্রাম,
ঠিক আছে, আর সেরেব্রামের পরে থাকে সেরেবেলাম, এবং সেরেব্রামের পর থেকে এই শেষ অংশ থেকে কিন্তু কেন্দ্রীয় স্নায়ু, মানে ব্রেনটাকে দুই পার্টে ভাগ করছে। ব্রেনের যেটা বড় অংশ, আমি একটু দুইটা জিনিস পাশাপাশি রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জি জি, এখন দেখেন ব্রেন হচ্ছে এটা আপনার মগজ, মগজ যদি দেখেন এটা হচ্ছে মগজ, ঠিক আছে। এখন মগজটা যদি আমি মাছ বরাবর ফাটাই তাহলে হচ্ছে যে আমি এই অংশটা পাবো, যেটা সবচেয়ে বড় অংশ, যে এই অংশটা, এটা হচ্ছে যে আমার সেরেব্রাম, পিছনের অংশটা হচ্ছে সেরেবেলাম, এবং সেরেবেলামের পর থেকে হচ্ছে স্পাইনাল কর্ড শুরু। এখানে আরেকটা জিনিস আমি লিখছি, এই যে মেডুলা অবলঙ্গাটা পন্স, এটা পুরোটা সেরেব্রাম, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটার পর থেকে স্পাইনাল কর্ডটা শুরু। সোজা বাংলা আমি যদি এখানে দেখাই, গুগলে দেখাই, দেখেন, অর্থাৎ এটা তার ব্রেনের পর, এই যেখানে তার ব্রেনের অংশটা আছে, যে মগজটা, গরুর কুলিতে মাথার হাড়টা ফাটাইলে কিন্তু মগজটা পাওয়া যায়। মগজের মধ্যে গরুর হোক মানুষের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, যেটা সবচেয়ে বড় অংশ ওটাকে বলে সেরেব্রাম, যেটা ছোট অংশ ওটাকে বলে সেরেবেলাম, এবং সেরেবেলামটা মগজটা শেষ হওয়ার পরে মগজের সাথে ওই মেরুদণ্ডের স্পাইনাল কর্ডটা এখান থেকে শুরু, যেটা হচ্ছে মেরুদণ্ডে, যেখান থেকে সেরেবেলামের পর থেকে স্পাইনাল কর্ডটা শুরু, এই যে এখান থেকে স্পাইনাল কর্ডটা বের হয়ে এই বরাবর রান করে একদম শেষ পর্যন্ত আসছে, ঠিক আছে। এখন এখানে কি বুঝলেন বলেন? ব্রেন আপনার মগজ তো দেখতে পাইছেন, ব্রেনের মধ্যে সবচেয়ে বড় অংশটা সেরেব্রাম, এরপর পরের অংশগুলো হচ্ছে সেরেব্রাম, পন্স, মেরুদণ্ডটা। এখন ব্রেনের সাথে ব্রেন তো আমরা এখানে দেখাচ্ছি, ব্রেনের পরে এখান থেকে এটা হচ্ছে পুরোটা স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, যেটা আছে ব্রেনের পর থেকে রান করছে, যে এখান থেকে ও পড়াইছিল ফার্স্ট ক্লাস, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো নামছে, যে এই যে নার্ভগুলো নামছে, এগুলো হচ্ছে স্পাইনাল নার্ভ। কি নার্ভ? স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভগুলো হচ্ছে যে যেগুলা এই স্পাইনাল কর্ড থেকে নামছে। আপনারা কি এইটা ব্রেন স্পাইনাল কর্ডটা ভুলে গেছেন? স্পাইনাল কর্ডটা মানে স্পাইনাল কর্ডটা আপনার মনে নাই নাকি? আচ্ছা, তাহলে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো সৃষ্টি হয় এগুলো হচ্ছে স্পাইনাল নার্ভ, ঠিক আছে। তবে স্পাইনাল নার্ভগুলো কিন্তু পেরিফেরাল নার্ভের অংশ। স্পাইনাল কর্ডটা হচ্ছে এই সিএনএস এর অংশ, মানে সিএনএস হচ্ছে যে সিএনএস হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠিত সিএনএস, আর স্পাইনাল নার্ভ যেগুলো, এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। আমি সহজভাবে বলি, স্পাইনাল কর্ড থেকে পিএনএস গুলো তৈরি, অর্থাৎ আমি যে ওকে চিমটা দিছি এটা দিছি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম এটাকে এখান থেকে ব্রেনে নিয়ে আসছে, এটা তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আপনি দেখেন এটা হচ্ছে ব্রেন, এখানের মধ্যে কি আছে, সামনের অংশটা এটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, এই পাশে হচ্ছে সেরেব্রাম, এখানে হচ্ছে সেরেবেলাম, এখানে পন্স, এখান থেকে তার স্পাইনাল কর্ডটা শুরু। সেম গরুর ক্ষেত্রেও সেম, এই জায়গা থেকে তার স্পাইনাল কর্ডটা শুরু, মেরুদণ্ড বরাবর এটা এদিক দিয়ে রান করছে। এখন মেরুদণ্ড থেকে কতগুলো স্নায়ু এইভাবে নিচের দিকে গেছে, পায়ের দিকে গেছে, এগুলো হচ্ছে স্পাইনাল নার্ভ। এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভ, যেগুলো হচ্ছে কি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে গেছে। এইটা ব্রেন, এটা হচ্ছে সেন্ট্রাল, এটার থেকে এই যে মেরুদণ্ড, এটা স্পাইনাল কর্ড, এটা হচ্ছে সেন্ট্রাল, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কতগুলো নার্ভ সৃষ্টি হয়ে এই পায়ের দিকে গেছে, হাতের দিকে গেছে, এগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভ, এগুলো স্পাইনাল নার্ভ। এখন ব্রেনের প্রথম অংশটা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা মেরুদণ্ড, এই যে এখান থেকে শুরু, স্পাইনাল কর্ড থেকে শুরু হচ্ছে পেরিফেরাল, স্পাইনাল কর্ড থেকে পেরিফেরালটা শুরু হয়েছে। স্পাইনাল নার্ভগুলা এই স্পাইনাল কর্ড থেকে সৃষ্টি। স্পাইনাল কর্ডের এখন আমরা এর বাইরে আরেকটা নার্ভাস সিস্টেম, এটা তাহলে আমরা এখন বলি যে তিন ধরনের নার্ভ আছে, একটা হচ্ছে সেন্সরি, একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে মিশ্র। সেন্সরি হচ্ছে কি, যে আমি মনে করেন একটা বাইরে থেকে, বাইরে থেকে কোনো একটা জিনিস আমি মনে করেন যে একটা আমাকে এখানে আমাকে একটা পিঞ্চ করলো, তাহলে এটা আমার ব্রেনে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে যেটা বাইরে থেকে ব্রেনের মধ্যে যায় সংবেদনশীলতা, বা বাইরে আমি একটা জিনিস দেখতেছি, ওই অন্তি তোমাকে দেখতেছি, এটা আমার ব্রেন তোমাকে এটা আমার ব্রেনের মধ্যে গিয়ে প্রসেস করতেছে, অর্থাৎ যেটা হচ্ছে কি বাইরে থেকে ব্রেনে নিয়ে যায় সংবেদনটা, ওটা হচ্ছে সেন্সরি। আরেকটা যে এবার বলতেছে ঠিক আছে ও তো দুষ্ট, ওকে মারো, এটা আমার ব্রেন বলতেছে আমার হাতকে, তাহলে আমার ব্রেন থেকে যেটা হাতের মধ্যে যাচ্ছে অর্ডারটা, এটা হচ্ছে মোটর, ঠিক আছে।
তোমাকে আমি দেখতেছি, তুমি দেখতেছি আমাকে মাপতে আসতেছো, তাহলে আমি তোমাকে দেখতেছি, এটা হচ্ছে সেন্সরি। তো তোমাকে দেখার পরে ওই সংবেদনটা আমার তোমার কাছ থেকে আমার ব্রেনে পৌঁছেছে, এটা হচ্ছে সেন্সরি। আমার ব্রেন এটা প্রসেস করছে, আমার হাতকে বলছে তোমাকে মাপতে বলতেছে, এটা হচ্ছে মোটর। বাইরে থেকে ভিতরে বাইরে থেকে ভিতরে এটা হলো সেন্সর। সেন্সরি, ভিতর থেকে বাইরে হচ্ছে মোটর। অর্থাৎ যেটা ব্রেনের মধ্যে সংবেদন যায়, যেমন আমি এখানে 3টা নার্ভের নাম লিখছি। এটা হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, ভেস্টিবুলো কক্লিয়ার। অলফ্যাক্টরি হচ্ছে যে গন্ধের অনুভূতি, যে একটা জিনিস দুর্গন্ধ, একটা মনে করলাম যে আমি কি করলাম, যে একটা মনে বাথরুমের কাছে গেলাম, ওখান থেকে দুর্গন্ধটা আসতেছে, তাহলে আমি আমার ব্রেন প্রসেস করছে কি এটা তো দুর্গন্ধ, এটা তো সেন্সরি, তো বাইরের অনুভূতিটাকে আমার ব্রেন প্রসেস করছে। সেন্সর মাধ্যমে আমার ব্রেনে হ্যাঁ বেশি। আরেকটা হচ্ছে কি অপটিক। অপটিক হচ্ছে দর্শন, যে হ্যাঁ উনি তো আমার সাথে ভালো, লোকটা ভালো না, আমাকে ওর সাথে মারামারি করতে হবে, পালাইতে হবে, তাহলে এটা কি আমাকে, ওইটা আমার দর্শনের মাধ্যমে আমি ওনাকে আমাকে আমার ব্রেন প্রসেস করছে। আরেকটা হচ্ছে কি ভেস্টিবুলো কক্লিয়ার, যেখানে লিখছি 8 নাম্বার। একটা জিনিস শুনলাম যে হ্যাঁ এখানে একটা বোমা পড়ছে, তাহলে আমি বুঝতাম যে আমার এখন দৌড় দিতে হবে, তাহলে এটা হচ্ছে কি আমি শোনার পরে আমার ব্রেন এটা প্রসেস করছে, এটা হচ্ছে সেন্সরি। অর্থাৎ বাইরের অনুভূতিটাকে ভিতরে যখন ব্রেনে আসে সেন্সরি, আর ব্রেন যখন কোনো কিছু অর্ডার করে সেটা হচ্ছে মোটর। তাই এরকম আমাদের 12 জোড়া ব্রেন নার্ভ আছে। মোটরের মধ্যে আছে আপনার হচ্ছে ওকুলোমোটর, ট্রক্লিয়ার, মোটরের মধ্যে 3টা আছে, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন এবং ওকুলোমোটর। এগুলো 3টা নার্ভই কিন্তু চোখের সাথে জড়িত। চোখের মাসেল মুভমেন্ট, অর্থাৎ আমি চোখ দিয়ে কি তাকাবো নাকি চোখের মাংসপেশি ঘুরাবো, চোখের মাংসপেশি কন্ট্রোল, এটা সম্পূর্ণ ব্রেনের কন্ট্রোলে থাকে। ঠিক আছে। মোটর নার্ভ হচ্ছে যেটা হচ্ছে ব্রেনের নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্রেন থেকে ও মানে আমার চোখকে অর্ডার করে তোমার মাংসপেশিটাকে তুমি সংকুচিত করো, চোখের পাতা বন্ধ করো, চোখের মাসেল মুভমেন্ট করো, চোখের বল ঘুরাও। তাহলে এইখানের মধ্যে এগুলো হচ্ছে পিওরলি মোটর। যেমন এর মধ্যে কি আছে, এই যে অকুলোমোটর চোখের মুভমেন্টে সহায়তা করে, ট্রক্লিয়ার হচ্ছে চোখের মাংসপেশি মুভমেন্টে সহায়তা করে, এবং আরেকটা হচ্ছে যে অ্যাবডুসেন, এটা হচ্ছে চোখের মুভমেন্টে সহায়তা করে। এর বাইরে আরো 2টা নার্ভ আছে, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। এগুলাও কিন্তু ব্রেনের অর্ডারে চলে। ব্রেন বলে যে তুমি গাড়ির মাংসপেশি ঘুরাও, গাড়ির মাংসপেশি ঘুরাবে। হাইপোগ্লোসাল হচ্ছে জিহ্বার মুভমেন্ট, যে জিহ্বাকে আমি বাইর করব, আমি কি একটা জিনিস খাবো কি খাবো না, জিহ্বাকে নাড়বো কি নাড়বো না, এটা সিদ্ধান্ত আমার ব্রেন নেয়। সো এগুলো হচ্ছে মোটর। এর বাইরে মিক্স হচ্ছে যে 5, 7, 9, 10 মিক্স হচ্ছে যেগুলো হচ্ছে যে বোথ সেন্সরি এবং মোটর 2টা ফাংশনই থাকে। 5, 7, 9, 10, 5, 7, 9, 10। আর এখানে আমি একটা নার্ভাস সিস্টেম লিখছি, এই যে অটোনোমাস নার্ভাস সিস্টেম। এটা একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। ভ্যাগাস নার্ভ এটা নিয়ন্ত্রণ, অর্থাৎ যে হৃদস্পন্দন, আমাদের যে হার্টবিট কেমন হবে, তারপর আমাদের হজম প্রক্রিয়া কেমন হবে, এটা তো আমাদের কন্ট্রোলে নাই, এটা ব্রেনের কন্ট্রোলে নাই, এটা হচ্ছে স্বয়ংক্রিয়। অটোনোমাস শব্দ অর্থ কি, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এটা পেরিফেরাল। এটা পেরিফেরাল। এটার মধ্যে 2টা পাথ আছে আমার, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তো সিম্প্যাথিকটা হচ্ছে যে ফাইট অর ফ্লাইট, এটা হচ্ছে রেস্টিং এ। অর্থাৎ অটোনোমাস নার্ভাস সিস্টেম হচ্ছে যে যেটা শরীরের মধ্যে হৃদস্পন্দন, হজম এবং শ্বাসতন্ত্রের যে নিয়ন্ত্রণ, শ্বাস গ্রহণ করবে, এটার সাথে জড়িত। অটোনোমাস নার্ভাস সিস্টেমটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যেটা আমার ব্রেনের বা কোনো কিছু কন্ট্রোলে নাই, এটা হচ্ছে যে বডির মধ্যে অটো রেগুলেট হয়। এখানে আমি 2টা জিনিস লিখছি, এটা আবার 2 ভাগ বিভক্ত, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। একটা আমি বলছি যে আপনাদেরকে অ্যাড্রেনালিন হরমোনের কথা। অ্যাড্রেনালিন হরমোন, নার্ভাস সিস্টেম সব কিন্তু মিক্সলি কাজ করে। যখন থ্রেড দেখে, তখন হচ্ছে আমার সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক অংশটা কাজ করে, যে ওটার সাথে কি আমি মারামারি করবো না পালাবো। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন তার হজম, শ্বসন এগুলোতে সহায়তা করে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ব্রেন এবং স্পাইনাল কর্ডের অংশটা। আমি আরেকবার বলি, এখানে দাঁড়ায় বলি, সেটা হচ্ছে যে আমার বডির মধ্যে স্নায়ুতন্ত্র 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটা হচ্ছে আমার ব্রেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড।
ঠিক আছে, এই ব্রেনের মধ্যে কয়েকটা বিশেষ পার্টের নাম আমার জানা দরকার। যেটা এই যে ব্রেনটা হচ্ছে এরকম ফুলি আর কি, যে এরকম আমি দেখায় এরকম আর কি, দুইটা পার্ট থাকে। সামনের অংশটাকে সেরেব্রাম, পিছনে এইদিকে থাকে সেরেবেলাম, তারপর থাকে পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা, এবং এই যে এই জায়গা থেকে তার স্পাইনাল কর্ডটা শুরু। এটা কিন্তু তার এখান থেকে ব্রেন ক্রেনিয়াল, এই ব্রেন থেকে তার হচ্ছে যে এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের সৃষ্টি, যেগুলোর মধ্যে সেন্সরি হচ্ছে, যেগুলো হচ্ছে যে বাইরের অনুভূতিটাকে ব্রেনে নিয়ে প্রসেস করে। যেমন সেন্সরি নাম হচ্ছে অলফ্যাক্টরি, যেটা হচ্ছে অলফ্যাক্টরি গন্ধের অনুভূতি, চোখের অনুভূতি এবং শোনার অনুভূতি। এটা আমরা বাইরের অনুভূতিগুলোকে ব্রেনে নিয়ে প্রসেস করে, এটা হচ্ছে আমার সেন্সরি। আর মোটর হচ্ছে আমার ব্রেন অর্ডার দেয়, চোখকে বলে যে ঠিক আছে চোখ তুই এদিকে যা, ওদিকে যা, চোখ বন্ধ কর, চোখের পাতা খুল, জিব্বা তুই নড়, জিব্বা তুই বন্ধ করিস, ঘাড়ের মাংসপেশি ঘুরা, ঘাড়ের মাংসপেশি ঘুরা, এগুলো মোটর। এর বাইরে আর বাকিগুলো হচ্ছে মিক্স, আমি ঠিক চিহ্ন দিচ্ছি, এগুলো ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লাসোফেরেঞ্জিয়াল, ভ্যাগাস। ট্রাইজেমিনালটা হচ্ছে মুখের অনুভূতি চর্বণ, ফেসিয়ালটা হচ্ছে আমার ফেসিয়াল এক্সপ্রেশন, গ্লাসোফেরেঞ্জিয়ালটা হচ্ছে খাবার, গলা এবং স্বাদ, ভ্যাগাসটা আবার এটা স্বয়ংক্রিয় চাহিদা কাজ করে। আমাদের বডির মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বাইরে একটা অটোনোমাস নার্ভাস সিস্টেম আছে যেটা স্বয়ংক্রিয়। যেমন আমাদের হৃদস্পন্দনের হার, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি, এটা আমার বডি অটো রেগুলেট করে। শ্বাসতন্ত্রের হার, হজম প্রক্রিয়া, এগুলো আমার কন্ট্রোলে নাই। তো অটোনোমাস নার্ভাস সিস্টেমটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে যেটা হচ্ছে যখন আমি কোন একটা উত্তেজিত অবস্থায় থাকি, যে আমাকে কেউ অ্যাটাক করতেছে, তখন কি আমি পালিয়ে যাব না দাঁড়িয়ে থাকবো। আর প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে রেস্টিং স্টেজ, ঠিক আছে, রেস্টিং স্টেজে থাকে। তো আমি এখানে একটা জিনিস লিখছি, স্পাইনাল কর্ড থেকে আমি দেখাইছি যে এখানে অনেকগুলো নার্ভ নামছে, অনেকগুলো নাম নামছে, এগুলোকে কি বলছে, স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভকে দুইটা ভাগে ভাগ করছে, একটা ডর্সাল রুট, একটা ভেন্ট্রাল রুট। আমি লিখছি ডর্সাল রুটটা সেন্সরি, ভেন্ট্রাল রুটটা হচ্ছে মোটর। মানে কি, ডর্সাল রুট যে এখানে আছে, ডর্সাল রুট বাইরে, এটা এখান থেকে সেন্সটাকে নিয়ে যে ওর, হ্যাঁ এই যে ওর হাত, এর হাতের মধ্যে যখন এখানে নার্ভ নামছে, তাহলে এখানে হচ্ছে ডর্সাল রুট, এখানে আমি টাচ করছি এটা সেন্সরি রুটে, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে যে কি হচ্ছে কি এখান থেকে ইম্পালসটা ব্রেনে যাচ্ছে। আর এখানে হচ্ছে মোটর এন্ডটা, মানে এখানে কি এটা ব্রেনের সিদ্ধান্তটা সে কাজ করে, ঠিক আছে। মানে স্পাইনাল নার্ভের নিচের দিকে থাকে ডর্সাল রুট, এটা হচ্ছে সেন্সরি, এটা হচ্ছে তার মানে যে রেসপন্স সেটাকে ব্রেনে ক্যারি করে। আর এখানে তো এদিকে থাকা হচ্ছে ভেন্ট্রাল রুটটা হচ্ছে মোটর, এটা হচ্ছে ব্রেনের রেসপন্সটাকে বাইরে নিয়ে যায়। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি পড়লাম। আমরা একটা কতক্ষণ হচ্ছে 7:36, একটা দেখে একটা ভিডিও দেখি আমরা। If you want to see more science videos, go to www.kcgenius.com. It is free. Okay, let me explain about the nervous system. The nervous system controls all the actions of our body. It has two parts, the central nervous system and the peripheral nervous system. দেখেন, The central nervous system is comprised of the brain and spinal cord. The peripheral nervous system consists of many nerves with সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে কি ব্রেন এবং স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে যেগুলো নিচের দিকে গেছে, ঠিক আছে। আচ্ছা, which are spread throughout the body. Let's first understand the brain, its parts, and what they do. Our brain is the most complicated organ of our body. It has three major parts, the cerebellum, cerebrum, and brainstem, which is also known as the medulla. তাহলে এটা হচ্ছে বেটা বড় অংশ, এটা সেরেব্রাম, সেরেবেলাম আর মেডুলা অবলাঙ্গাটা, এটা হচ্ছে স্পাইনাল কর্ডটা, যেটা কর্ডটা বেরিয়েছে। The cerebrum is the biggest part of the brain. সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম, It controls our senses, our imagination, and our thoughts. So, whatever we see, touch, taste, smell, think, or imagine, টাচ, টেস্ট, স্মেল, স্পর্শ, গন্ধ এবং সবকিছু, টাচ, টেস্ট, স্মেল, স্বাদ, এটা আমাদের সেরেব্রাম প্রসেস করে। action is controlled by the cerebrum. The second major part is the cerebellum. It is known as the middle brain. It controls our motion, balance, and our ability তাহলে এটা আমাদের ইমোশন এবং ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে সেরেব্রামটা, to do things. For example, না সেরেবেলামটা ইমোশন এবং ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে। you can walk without falling because
cerebellum. Also, it helps with learning any new thing. The third major part is the medulla. It is also known as the brain stem. It does a few things, which are called involuntary actions. It controls our digestion, heartbeat, and breathing. মেডুলা থেকে হচ্ছে ডাইজেশন, হার্টবিট এবং ব্রিদিংটা নিয়ন্ত্রণ করা হয়। These medulla happen Medulla thing. automatically in our body. We don't have to put any effort here. So now you know about the brain. Can you remember it all? Good. The cerebrum is in charge of sensing, thinking, and imagination. Wow, you're right. The cerebellum is also responsible for muscle movement and control, and it also helps us in learning. Great. You're right about the medulla also. হ্যাঁ, মেডুলা কি ব্রেনের অংশ? ব্রেনের অংশ তো, ব্রেনের নিচের অংশ। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার ব্রেনের মধ্যে একটা নার্ভের মতো দেখা যাচ্ছে। এটা স্পাইনাল কর্ড, মেডুলার পর থেকে স্পাইনাল কর্ড শুরু। So, it is running our body from the inside. Now, do you want to learn about the peripheral nervous system? The peripheral nervous system is এই যে এটা মোটা, এটা স্পাইনাল কর্ড, এখান থেকে পেরিফেরাল নার্ভগুলো বেরিয়েছে। many nerves, which are present throughout the body. The peripheral nervous system has two functions. Some nerves receive information, like when you taste something. যেগুলা ইনফরমেশন রিসিভ করে সেন্সররা দেখাইছে। These messages are carried to the brain by these nerves. The nerves which take the message from sense যেগুলা মেসেজকে ব্রেনের দিকে নিয়ে যায়, সেন্সরি নাম। হ্যাঁ, to the brain are called sensory nerves. Other nerves carry যেগুলা এই দিক থেকে ব্রেন থেকে বাইরে নিয়ে যায়, এগুলো হচ্ছে মোটর নার্ভ। messages from the brain এই to যাচ্ছে। the body. These are called motor nerves. দেখছেন, They মোটর carry নার্ভ instructions যেগুলো ব্রেন থেকে ইনফরমেশনকে বাইরে নিয়ে যাচ্ছে, হচ্ছে মোটর নার্ভ। from the brain to the body on what action to take. Like, for example, if you were eating chili, which the brain told you was bitter. বলছে তুই যদি ঠান্ডা ফিল করস, তুই একটা হাসি ঠান্ডা ফিল করতেছিস, এটা কারণ ব্রেন তোকে, এটা হচ্ছে সেন্সরি নার্ভ, ঠান্ডা ফিল করতেছে, ওকে ফিল করাইতেছে ঠান্ডা নিয়ে ফিলটা, আর ও হাসি দিচ্ছে, যে এটা হচ্ছে তার হচ্ছে মোটর ফাংশন। So now you're doing a spitting action. All nerves are made up of neurons. এটা দিয়ে শেষ করব আমরা। এই নার্ভাস সিস্টেমটা হচ্ছে যে, আমি বলছি কিডনির একক কি? নেফ্রন। আর নার্ভের সিস্টেমের একক কি? নিউরন। আপনারা নিউরন নাম অনেক কোচিং সেন্টারের নাম শুনেছেন। নিউরো বাংলাদেশে নিউরনের বাংলা হচ্ছে স্নায়ু কোষ। একটা নিউরন দেখতে অনেকটা এরকম, আমি একটু আঁকার চেষ্টা করেছি। এটা হচ্ছে তার সেল বডি, হচ্ছে ডেনড্রাইট, এটা হচ্ছে এক্সন। আমি একটু ছবি দেখাবো, তারপর ওগুলো বলবো, ফাংশনগুলো বলবো। এটা হচ্ছে এক্সন টার্মিনাল। শরীরের মধ্যে স্নায়ু কোষগুলোকে, স্নায়ু কোষের একক হচ্ছে নিউরন। ওটা দেখি এখানে নিউরন কিভাবে ফাংশন করতেছে। A neuron has three major parts: a nucleus, which is the cell body, dendrites, and the axon. Dendrites দেখেন তিনটা অংশ, ডেনড্রাইট, এক্সন, সেল বডি। এই যে এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে ডেনড্রাইট, এক্সন। ডেনড্রাইট হচ্ছে যে, অর্থাৎ এরা হচ্ছে জালিকার মতো থাকে। অন্য নিউরন থেকে, মনে করেন আমি যে এখানে একটা চিমটি কাটছি, এখানে তো আমার শত শত নার্ভ আছে, তাহলে এরকম শত শত নিউরন আমার হাতের মধ্যে আছে। এরা কি করতেছে, এই নিউরন, একটা যে নার্ভ গঠিত হচ্ছে, নার্ভ হচ্ছে অনেকগুলো নিউরনের সমষ্টি। আমি আমার পায়ে একটা প্যারাক ফুটলাম, তাহলে আমি ব্যথা যে পাইছি, এটা আমার ব্রেনে আসছে না? এই যে ব্রেনে আসছে, এটা তো অনেকগুলা নার্ভ দিয়ে আসছে। আবার নার্ভের মধ্যে অনেকগুলো নিউরন আছে, অনেক শত শত নিউরন দিয়ে একটা নার্ভ গঠিত। তো
নিউরন গুলা এই যে ডেনড্রাইট দেখতেছেন, ডেনড্রাইট এই যে অংশটা, এই যে কোথায়, এই যে ডেনড্রাইট অংশটা, এই যে এখানে দেখতেছেন না স্পাইডারের এই মাকড়সার জালির মতো, ডেনড্রাইট মাকড়সার জালির মতো, ডেনড্রাইট ডেনড্রাইট এই যে মাকড়সার জালির মতো দেখতেছেন, এরা হচ্ছে যে এরা হচ্ছে যে এটা দিয়ে একটার সাথে একটা এবার লাগানো থাকে নিউরন গুলা। নার্ভ হচ্ছে নিউরন দিয়ে তৈরি, একটা নার্ভের মধ্যে মনে করেন যে 17টা নিউরন আছে, এরা ডেনড্রাইটের মাধ্যমে ইনফরমেশন গুলা একটা থেকে একটা ক্যারি হচ্ছে। ডেনড্রাইট মনে করেন একটা নিউরন থেকে ডেনড্রাইটের মধ্যে দিয়ে আসি, এটার সাথে এখানের মধ্যে ইনফরমেশনটা আসছে, এটা আবার এখান থেকে একজন হয়ে এখানের মধ্যে জিনিসটাকে আরো বেশি ফোর্স করে করে আবার এদিক দিয়ে যে আপনার ইয়াটা আছে, এই যে অ্যাকশন দিয়ে এখানের মধ্যে ইনফরমেশন বা সিগন্যালটাকে এখানের মধ্যে আবার তাড়াতাড়ি এটাকে রেপিড প্রসেসিং করে আরো বেশি বুস্টিং করে এই একজন টার্মিনাল দিয়ে আবার কি করতেছে, ছেড়ে দিচ্ছে, ফলে এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়ে মানে শেষ পর্যন্ত ব্রেনে গিয়ে পৌঁছেছে। এভাবে হচ্ছে কাজ করে। আমরা একটু দেখি। It can be হ্যাঁ, অনেকগুলো নিউরন মিলে একটা নার্ভ তৈরি হয়। নিউরন হচ্ছে নার্ভের একক, নেফ্রন যেমন কিডনির একক, নিউরন হচ্ছে নার্ভ। একটা নিউরন, জাস্ট একটা নিউরন, একজন ডেনড্রাইট সেল বডি, ডেনড্রাইট ওই এটা হচ্ছে আপনার ডেনড্রাইট। এগুলাতে হচ্ছে যে এখানে আপনার লাল সবুজ সবুজ মানে সিগন্যাল আসছে, এই সিগন্যালটা হচ্ছে এখানের মধ্যে প্রসেস হয়। আর সেল বডির কাজ কি? সেল বডি হচ্ছে একটা কোষের মতো ফাংশন। কোষ হচ্ছে যে যেমন কি করে, কোষ হচ্ছে মেটাবলিজম সহায়তা করে, অক্সিজেন গ্রহণ করে, বর্জ্য পদার্থ অপসারণ করে, এবং কোষের মধ্যে সাইটোপ্লাজম যেগুলো আছে সেগুলো কি করে, কোষের বিভিন্ন ভারসাম্য রক্ষা করে, হজম প্রক্রিয়া, কোষের তো ব্যালেন্সের জন্য গ্লুকোজ আপটেক প্রয়োজন। এটা যেটা সেল বডি আছে, এটার ফাংশন একটা নর্মাল কোষের মতো, কিন্তু নর্মাল কোষের সাথে পার্থক্য হচ্ছে যে এটা হচ্ছে ডেনড্রাইট এবং এক্সন থাকে। কোষের সেল বডি যেটা দেখতেছেন, এই যে সেল বডি, এখানের মধ্যে একটা নিউক্লিয়াস আছে কোষের মতো, এটা হচ্ছে কোষের সব ফাংশনই করে। কোষের যেমন গ্লুকোজ আপটেক করতে হয়, সেলের ভিতরে যা যা করতে হয় ওই সেল বডি সবকিছু করে। এর বাইরে ডেনড্রাইট যেটা আছে, বাইরের যে ডেনড্রাইট গুলা, এটা হচ্ছে যে সিগন্যাল রিসিভ করে, অন্য নিউরন থেকে সিগন্যাল রিসিভ করে, এটাকে এখানের মধ্যে আনি। এখানের মধ্যে যে এখানের মধ্যে দেখতেছেন যে এখানে একটা দেখতে নীল কভার দেখতেছেন না, এটাকে বলে মাইলিন শীট। এটা একটা ইনসুলেটরের মতো কাজ করে। যখন একটা ফাইবারের মধ্যে, যেমন আপনারা কি দেখেন যে অপটিক্যাল ফাইবার আছে না, অপটিক্যাল ফাইবারটাকে একটা নির্দিষ্ট ক্যাবলের মধ্যে পার করা হয় না যাতে সিগন্যালটা দ্রুত চলে যায়, এটা ঠিক একটা অপটিক্যাল ফাইবারের মতো। এটার মধ্যে আসার পরে সিগন্যালটা খুব দ্রুত পাস করে, কারণ এখানে ইনসুলেটর হিসেবে মাইলিন শীট আছে। এই যে নীল চিহ্ন দেখছি, এটা হলো মাইলিন শীট। এটার মধ্যে দিয়ে তাহলে কি হয়, ইম্পালসটা দ্রুত পার হয়ে এইখানে চলে আসে, এখান থেকে আবার অন্য একটা টেন্ডারের মধ্যে পাস হয়ে যায়। এভাবে হচ্ছে যে আপনার ইনফরমেশনটা ক্যারি হয়। এটা একটা নার্ভ সেল, মানে এখান থেকে এখানে পর্যন্ত 1 বিলিয়ন নার্ভ আছে, না নিউরন আছে ধরেন আর কি। তো এখন প্রত্যেকটার সাথে এভাবে কানেক্ট হবে, একটা থেকে একটা ইনফরমেশন। যেন আমরা এত দ্রুত বুঝতে পারি কেন, যে আমি টাচ করলে বুঝতেছি, এটা আমার রেপিড সিগন্যালটা ইম্পালস মিলি সেকেন্ডের মধ্যে আমার বডি এক প্রান্ত থেকে আর প্রান্তে ক্যারি করতেছে এই নিউরনের মাধ্যমে। ঠিক আছে, আমি ধারণা করতেছি। এই দেখেন, এই যে এখান থেকে ডেনড্রাইট থেকে আসি, সেল বডির মধ্যে দিয়ে এটা একজন হয়ে এটা টার্মিনাল হয়ে পৌঁছাইতেছে। Points are like entry to a parking lot, and axons are the exit route from parking. So, buddy, do you now know why the brain is important? Good. আচ্ছা, আমরা নিউরনের ছবি দেখি একটা, বাইরে তো হয় না এটা। You're going to dummies. আচ্ছা, এবার আমরা নিউরনের ছবি দেখি একটা, আমাদের কাছে নিউরনের ছবি আছে 7:47। এবার দেখেন এখানে নিউরন আঁকছি অলরেডি। এখন দেখেন এখানে কোনটা কি দেখেন। তো এখানে আমরা যেটা দেখতেছি, প্রথমে হচ্ছে সেল বডি, এটা হচ্ছে কোষের দেহের এই যে সেল বডি আছে, এখানে আমার যে সেল বডি, এটা হচ্ছে সেল বডি, এই যে এটা সেল বডি, এটার মধ্যে নিউক্লিয়াস আছে এবং সেল, কোষের যা ফাংশন সবকিছুই আছে। এটা হচ্ছে যে এখানের মধ্যে আছে কোষের নিউরন সেলটা বেঁচে থাকার জন্য অক্সিজেন আপটেক থেকে শুরু করে বর্জ্য বের করে দেওয়া থেকে শুরু করে গ্লুকোজ আপটেক থেকে সবকিছুটা করে। এর বাইরে এখানে দুটা এরকম হরিণের শিংয়ের মতো যেগুলো দেখতেছেন, ডেনড্রাইট, হরিণের শিং। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে শাখা প্রশাখা, যেটা হচ্ছে যে রিসেপ্টর থেকে এখানে ইনফরমেশন সিগন্যালটাকে রিসিভ করে, সিগন্যালটাকে কি করে
রিসিভ করে। এই সিগন্যালটাকে পরে হচ্ছে যে অ্যাক্সন নামে একটা দীর্ঘ সরু গভীরের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠায় হচ্ছে যে এটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইম্পালস। আমাদের বডিতে কিন্তু যে ইম্পালসটা যায় এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস, ওটা সংবেদনশীল ইম্পালস। সেজন্য হ্যাঁ ওটা ওই যে সিগন্যালটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসের মতো পাস করে, র্যাপিড ইম্পালস। ঠিক আছে, এই পাশ থেকে এটা এদিক দিয়ে ক্যারি করে এটা এখানে চলে আসে। এবার এখানে আপনারা দেখতেছেন যে এখানে যে মায়োলিন শীট আছে, মায়োলিন শীটে যে এটা হলুদ যেটা লেয়ার দেখতেছেন, এটা হচ্ছে আপনার হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। ইনসুলেটর মানে হচ্ছে যে এটা হচ্ছে যে এই ইম্পালসটাকে বাইরে বেরোতে দেয় না, অর্থাৎ এটাকে যখন আমরা একটা পাইপের মধ্যে একটা ফ্যাট ইনসুলেশনের মতো যখন জিনিসটা থাকে তখন ইম্পালসটা সরাসরি অত্যন্ত স্পিডে এই ডেন্ড্রাইট থেকে একজন টার্মিনালে চলে যায়। একজন টার্মিনাল থেকে হচ্ছে যেখান থেকে হচ্ছে যে ছোট কাঠার মতো এখান থেকে হচ্ছে যে এটা আরেকটা নিউরনের সাথে সংযুক্ত হয়, এখানে এটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এখান থেকে এই সিগন্যালটা আরেকটা নিউরনের সাথে সংযুক্ত, আরেকটা নিউরনে এটা সিগন্যালটা চলে যায়, এদিক দিয়ে রিসিভ করে আর এদিক দিয়ে ছেড়ে দেয়। এটা হচ্ছে আমার মোটামুটি। আর হচ্ছে এখানে একটা সেল আছে সোয়ান সেল বলতেছে, সোয়ান সেলটার কাজও ওইরকম যে ইম্পালসে সহায়তা করে থাকে। একটা নিউরনের চিত্র কিন্তু আসতে পারে মোটামুটি, এভাবে যদি দেখাইতে পারেন তাহলে হবে আর কি। আচ্ছা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ হয়তো আসতে পারে যে একটা নিউরনের চিত্র আঁকো বা একটা নেফ্রনের চিত্র আঁকো, তখন এবার দেখাইতে হবে। এখানে এই শিংয়ের মতো ডেন্ড্রাইট, এটা হচ্ছে বাইরে থেকে ওরা সিগন্যালটাকে রিসিভ করে। আর সেল বডি কাজ হচ্ছে নর্মাল কোষের মতো, যেটা হচ্ছে নিউরন কোষটাকে বাঁচিয়ে রাখে, ওটা মেটাবলিজমে হেল্প করে। ওই জিনিসটা ইম্পালসটাকে, ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে এখানে এই যে এখানে যে আমি দেখতেছি এগুলো হচ্ছে মায়োলিন শীট। হ্যাঁ মায়োলিন শীট বা সোয়ান সেল এগুলোর কাজ মোটামুটি সেম। মায়োলিন শীটটা হচ্ছে ইনসুলেটরের মতো কাজ করে, যাতে ইম্পালসটা যদি এখানে কোনো কভার না থাকে ইম্পালসটা এদিকে বেড়ে যাবে। ওটা হচ্ছে একটা পাইপের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন এটা বেরোতে পারতেছে না, জাস্ট লাইক অপটিক্যাল ফাইবার, সেই জন্য ওটা খুব দ্রুত ক্যারি হয়ে এটা হচ্ছে একজন টার্মিনালে চলে, এটা হচ্ছে পুরোটা হচ্ছে একজন। এখান থেকে এটা আরেকটা নিউরনে ট্রান্সমিট হয়ে যাচ্ছে। এটার মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালস ক্যারি করে ঢুকতেছে, যেটা আমি এখানে যে চিমটা দিচ্ছি এটা তো একটা ইম্পালস, এটা নার্ভের ইম্পালসটা আমার এখান থেকে আমার ব্রেন প্রসেস করে ফেলছে যে আমার এখানে, যখন আমার এখানে ইম্পালসটা আমার ক্যারি করতে হবে তার মানে আমার বডিটা প্যারালাইসিস হয়ে গেছে। মাঝে মধ্যে দেখবেন আমরা দীর্ঘক্ষণ বসে থাকলে আমার পাটা আমি জিনজিন করে, মনে হয় যে ঘরের মধ্যে কোনো সেন্স নাই। আমরা অনেক সময় অনেক সিএনজিতে বা বাসে বসে থাকলে হাত একটা এবার রাখলে বা পাটা রাখলে দেখা যায় যে ওটা কি মনে হচ্ছে কি রে পাটার মধ্যে কোনো সেন্স পাচ্ছি না, আমরা দীর্ঘক্ষণ জার্নি গুলো হয়, তার মানে কি অর্থাৎ আমার বডিটাকে প্রসেস করতে পারতেছে না। দেখা যায় যে আমি অনেক সময় সিএনজির মধ্যে অনেক বসে অনেক দূরে গেছি মস্করি, তখন আমার হচ্ছে পাটা ধরে গেছে, আমি অনেকক্ষণ পাটা বসালে পার মধ্যে কোনো অনুভূতি পাচ্ছি না, তার মানে কি আমার নিউরন কাজ করতেছে না। এটা কি হয়েছে সাময়িক ভাবে অবশ্যই হয়ে গেছে, তখন হ্যাঁ দাঁড়াইছে আপনার নিউরন অবশ্যই গেছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এটা আপনার পায়ের মধ্যে এটা সাময়িক অবশ্যই হয়েছে। এই জন্য দেখবেন যে যারা সারাক্ষণ শুয়ে থাকে একটা শোয়া বাবা নাটক ছিল, দেখছেন কি জানেন না মোশাররফ করিমের, তো শুইতে ও হচ্ছে যে মানে ব্যবসা করে আর কি, শুয়ে থাকতে এক সময় কিন্তু আর শোয়া থেকে উঠতে পারতেছে না, তার নাম নষ্ট হয়ে গেছে, প্যারালাইসিসের মতো হয়ে গেছে। এই জন্য কিন্তু মানুষকে মুভমেন্টে থাকতে হয়, দীর্ঘক্ষণ শুয়ে থাকলে কিন্তু আমাদের এই জন্য সারাক্ষণ আমরা এক জায়গায়, যেমন আমি রিসেন্টলি আমার এই পায়ের ব্যথাটার কারণ হচ্ছে যে আমি 2 দিন যাবত রিপোর্টের কাজ করছি 9টা-10টা পর্যন্ত, আমি একটা না কাঠের চেয়ারে বসেছিলাম, আমার এখানে পা ব্যথা হয়ে গেছে, আমার এটা এখন আমার কম লাগতেছে মুভমেন্ট করার পরে, কিন্তু আমার সকালবেলা ওটা পা এটা ব্যথা লাগতেছে এই জায়গাটাতে। আমি কাঠের চেয়ারে 9টা-10টা পর্যন্ত বসে কাজ করছি একটা না কয়, আমার রিপোর্টের কাজ করছি, তখন হচ্ছে আমার এটা ব্যথা হয়ে গেছে। সো এই জন্য হচ্ছে সবসময় একটু উঠে দাঁড়ায় মুভমেন্ট করলে এগুলো ঠিক থাকে। আমরা যখন দীর্ঘক্ষণ বাসে বা সিএনজিতে যাই তখন আমার মাঝে মধ্যে একটু নেমে একটা হাতটা নিয়ে করি, ঠিক আছে না, তাহলে কিন্তু আমার নার্ভাস সিস্টেমটা কাজ করে না, তখন আমি কিন্তু পা ঝিনঝিন করা মানে পায়ের মধ্যে পাটা মানে আমি কি রে ভাই আমার পা আমার কন্ট্রোলে নেই, মনে হচ্ছে আছে কি না এটা বুঝতে যায় না, তার মানে কি আমার নার্ভাস সিস্টেম স্বাভাবিকভাবে অবশ্যই গেছে, আমার নিউরন কাজ করতেছে না, আমার নিউরন আমার কাজ করতেছে, মানে আমি টাচ করতেছি আমার ব্রেনের মধ্যে যাচ্ছে, আমার ব্রেন থেকে বাঁ থেকে ব্রেন পর্যন্ত নার্ভাস সিস্টেমটা কাজ করতেছে, নিউরন একটার সাথে একটা লাগানো আছে, একটা ইম্পালসকে ক্যারি করে নিচ থেকে উপরে দিয়ে নিয়ে যাচ্ছে, ওইটা খুব র্যাপিডলি যায়। সো যখন ওটা কাজ করে তখন আমাদের প্যারালাইসিস হয়ে যায়। তো এটা হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই ছবিটা আমি দিয়ে দিব, ঠিক আছে ক্লাস শেষ তাহলে। এই চ্যাপ্টারটা অলমোস্ট অনেক কোডিং চ্যাপ্টার, অনেক কোডিং চ্যাপ্টার ছিল, এটা অনেকগুলো এই চ্যাপ্টারগুলো অনেক কোডিং।
একটু এটা হেল্প করে দেওয়া, যেমন আমরা